আমরা অর্গানিক কেমিস্ট্রিতে ফেনল নিয়ে আলোচনা করছিলাম। তোমাদের মনে থাকতে পারে আগের ক্লাসে আমরা ফেনলের বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন, বিশেষ করে যেগুলো OH গ্রুপের জন্য যে বিক্রিয়াগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। রাইমার্টিম্যান বিক্রিয়া আলোচনার মধ্যে এসছে। আজকে প্রথমে যে বিক্রিয়াটার কথা আমরা তুলব সেটা হচ্ছে ক্লেজেন-স্মিথ বিক্রিয়া। ক্লেজেন-স্মিথ বিক্রিয়া এতে কি হয় জানো, ফেনলের ক্ষারীয় দ্রবণ নেওয়া হয়। সোডিয়াম ফেনেট, alkaline solution of phenol is taken and that is sodium phenate. তারপর সোডিয়াম ফেনেটের সাথে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশন ঘটানো হয় আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন। অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশনটা কি? CO2 4 থেকে 7 অ্যাটমসফিয়ার প্রেসার, 120 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 125 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। OH COONA, সোডিয়াম সল্ট অফ অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। সোডিয়াম সল্ট অফ অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। এটাকে স্যালিসাইলিক অ্যাসিড তাও বলে। দিস ইজ অলসো কল্ড অ্যাজ স্যালিসাইলিক অ্যাসিড। এটাকে স্যালিসাইলিক অ্যাসিডও বলা হয়। তো এটাই প্রধান তৈরি হয়। একে তুমি যদি আবার অ্যাসিডিফাই করো তাহলে তুমি অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড তৈরি করতে পারবে। অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে? বা স্যালিসাইলিক অ্যাসিড যেটাকে, এটাকে বলে আমাদের ক্লেজেন-স্মিথ বিক্রিয়া। এখানেও অর্থ প্রোডাক্টটা ডমিনেটিং। তার কারণ হচ্ছে এই যে এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হয় এবং সেই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার জন্য স্টেবল, স্থায়ী হয় আর কি অর্থ প্রোডাক্ট। যদি NaOH এর বদলে আমি এখানে KOH নিতাম তাহলে এটা কি হতো? OK হতো, পটাশিয়াম ফেনেট, তাই না? সেক্ষেত্রে প্যারা প্রোডাক্টটা কিন্তু ডমিনেটিং হতো। অর্থাৎ সোডিয়াম সল্ট অফ ফেনল না নিয়ে যদি পটাশিয়াম সল্ট অফ ফেনল নেওয়া যায় তাহলে প্যারা প্রোডাক্ট অর্থাৎ প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড এটাকে কিন্তু ডমিনেটিং প্রোডাক্ট। কারণ এটা চিলেট বলে একটা ধরনের কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে এবং তার মাধ্যমে স্থায়িত্ব লাভ করে। ইট ইজ স্টেবিলাইজড বাই ফর্মিং চিলেট কম্পাউন্ড, চিলেট যৌগ তৈরি করে স্থায়িত্ব লাভ করে, ঠিক আছে? তো এটাকে বলছে ক্লেজেন-স্মিথ বিক্রিয়া।
reaction with PCl5, PCl5 এর সঙ্গে বিক্রিয়া, রিয়াকশন উইথ PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে যদি তুমি ফেনলের বিক্রিয়া ঘটাও এবং সেক্ষেত্রে যদি ফেনলটা অতিরিক্ত পরিমাণে থাকে, PCl5টা কম, ফেনলটা বেশি আছে, তাহলে তুমি পাবে একটা যৌগ, তাকে বলে ট্রাইফিনাইল ফসফেট। ট্রাইফিনাইল ফসফেট সঙ্গে HCl, ট্রাইফিনাইল ফসফেট সঙ্গে তৈরি হয় HCl। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ PCl5 যদি এক্সেস থাকে, ফসফরাস পেন্টাক্লোরাইড এইটাই যদি এক্সেস থাকে, তাহলে পাওয়া যায় ক্লোরোবেনজিন প্লাস POCl3 প্লাস HCl। ক্লোরোবেনজিন তৈরি হয়, হ্যাঁ, প্লাস POCl3 ফসফরাস অক্সিক্লোরাইড প্লাস HCl। অর্থাৎ কোনটা পরিমাণে বেশি আছে তার উপর নির্ভর করছে প্রোডাক্ট কি পাবে। গ্যাটারম্যান রিঅ্যাকশন, ফেনলের গ্যাটারম্যান হয়। গ্যাটারম্যান রিঅ্যাকশন, গ্যাটারম্যান কচ রিঅ্যাকশন তোমরা 11-এ পড়ে থাকার কথা। গ্যাটারম্যান বিক্রিয়া ফেনলের সাথে HCl, হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন ক্লোরাইড, এদের বিক্রিয়া ঘটালে CH গ্রুপ ঢোকে এবং সেটাও ঢোকে প্যারা পজিশনে। প্যারা হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড, প্যারা হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড। ঠিক আছে, গ্যাটারম্যান কচ হলে CO ব্যবহার করা হতো, COHCl এ ধরনের রিয়েজেন্ট ইউজ করা হতো। এবার দেখো, অ্যানিলিনের মতো ফেনল যৌগেও তোমার ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয়। বেনজিন রিং থাকার জন্য তো হয়, উপরন্তু ফেনলের অক্সিজেনে লোন পেয়ার আছে, সেজন্য ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয়।
এরকম ফেনলের OH গ্রুপে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে অক্সিজেন পরমাণু, সেটা বেঞ্জিন রিং এর সাথে ডিলোকালাইজ করে যায়। করে গেলে কি হয়, বেঞ্জিন বলয়ের উপর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, ফলে ফেনল রাসায়নিকভাবে খুবই সক্রিয় হয়ে পড়ে। ফেনল বিকামস কেমিক্যালি ভেরি মাচ রিয়াক্টিভ। অ্যানিলিনও এরকম হতো, ইলেকট্রোফাইলের সাথে খুব দ্রুত বিক্রিয়া করতে চায়, হ্যাঁ, ইলেকট্রোফিলিক রিএজেন্টের সঙ্গে। অর্থোপ্যারা ডাইরেক্টিংও বটে। সেন OH গ্রুপকে আমরা অ্যাক্টিভেটিং গ্রুপ বলে থাকি। OH গ্রুপ ইজ কল্ড অ্যাক্টিভেটিং গ্রুপ। বোঝা যাচ্ছে কথাটা? এখন এই ডিলোকালাইজেশনের জন্য বেঞ্জিন বলয়ের উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, বেঞ্জিন ফেনল কেমিক্যালি খুব রিয়াক্টিভ হয়ে পড়ছে। ফেনল অ্যানিলিনের মতোই সহজে অক্সিডাইজড হয়ে যায়, বাতাসের অক্সিজেন দ্বারা খুব সহজেই জারিত হয়ে যেতে পারে। সেজন্য অ্যানিলিনের মতোই ফেনলকেও রঙিন বোতলের মধ্যে সংরক্ষণ করা হয়। ফেনল ইজ অলসো প্রিজার্ভড ইন এ কালার্ড বটল ইন দ্য ল্যাবরেটরি। পরীক্ষাগারে রঙিন বোতলের মধ্যে ফেনলকে সংরক্ষণ করা হয়। এই কারণের জন্য সংরক্ষণ করা হয় যে রাসায়নিকভাবে সক্রিয়, সানলাইটের প্রেজেন্সে এটা অক্সিজেন দ্বারা অক্সিডাইজড হতে পারে। এইবার আমরা বেঞ্জিন বলয়ের জন্য যে বিক্রিয়া, সেগুলোকে একটা আলোচনা করি। রিয়াকশন ডিউ টু বেঞ্জিন রিং। বেঞ্জিন বলয়ের জন্য বিক্রিয়া, রিয়াকশন ডিউ টু বেঞ্জিন রিং, বেঞ্জিন বলয়ের বিক্রিয়া। কিরকম বিক্রিয়া? ধরনের বিক্রিয়া আমরা জানি, হ্যালোজেনেশন, সালফোনেশন, ফ্রিডেল ক্র্যাফট এবং নাইট্রেশন। এক্ষুনি পড়লাম ফেনল খুব সক্রিয়। ফেনলকে যদি তুমি ব্রোমিন জলে দাও, তাহলে হ্যালোজেনেশন বিক্রিয়ার কথা ভাবছি আমরা। হ্যালোজেনেশন, ফেনলকে ব্রোমিন জলে দিলে ট্রাইব্রোমোফেনল তৈরি হয়। ট্রাইব্রোমোফেনল এর হোয়াইট প্রেসিপিটেট পড়ে যায়, সাদা অদক্ষে। অ্যানিলিনেও আমরা এই বিক্রিয়া দেখেছি, অ্যানিলিনের ক্ষেত্রে দেখেছি, এবং সেখানে তোমাদের আমি বলেছিলাম যে যদিও সাদা অদক্ষে পড়ে, কিন্তু এই বিক্রিয়াটা দিয়ে আমরা শনাক্ত করি না, আইডেন্টিফাই করি না। ফেনলকেও আইডেন্টিফাই করি না এই রিয়াকশনটা দিয়ে। কেন করি না? কারণ একই সেম রিয়াকশন অ্যানিলিন দেয়, যে বিক্রিয়াটা ফেনল দিচ্ছে একই বিক্রিয়া তোমার অ্যানিলিনও দেয়, সেই জন্য আমরা আইডেন্টিফাই করি না। এখন এই তিনটে ব্রোমিন ঢোকার কারণ হচ্ছে ফেনল ইলেকট্রোফাইলের প্রতি ভেরি মাচ রিয়াক্টিভ, এবং ব্রোমিনগুলো ঢুকেছে হিসাব করলে দেখবে দুটো অর্থতে, একটা প্যারাতে। সব ব্রোমিনগুলো কোথায় ঢুকেছে? দুটো অর্থ পজিশন এবং একটা প্যারা পজিশন। তুমি যদি একটা করে ব্রোমিন ঢোকাতে চাও, তুমি পারবে, পারবে না তা। কিরকম পারবে? ধরো কার্বন ডাইসালফাইড দ্রাবক নিতে হবে তোমাকে, ব্রোমিন CH2,
কার্বন ডাইসালফাইড 0 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচার ভীষণ কম 0 থেকে 5, তাহলে তুমি মেজর প্রোডাক্ট পাবে প্যারাব্রোমোফেনল। প্যারাব্রোমোফেনল কিছু অর্থব্রোমোফেনল তৈরি হবে, কিন্তু সেটা মাইনর, অল্প পরিমাণে। এটাই মেজর হবে, কিন্তু তুমি যত টেম্পারেচার বাড়াবে তত দেখবে আস্তে আস্তে অর্থ প্রোডাক্টটা ডমিনেট করছে, টেম্পারেচার যত বাড়াবে। কিরকম দেখেন, এটা হয়েছে লেখা, মুছে দাও। কার্বন ডাইসালফাইড নিলে, ব্রোমিন কার্বন ডাইসালফাইড নিলে সে 150 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন তোমার অর্থব্রোমোফেনলটাই মেজর। প্যারাব্রোমোফেনলটা মাইনর হয়ে যায়। এটা হয়ে যাবে মাইনর, হ্যাঁ, প্যারাটা, আর এটা হয়ে যাবে মেজর। প্রধান হবে অর্থব্রোম, অপ্রধান হবে প্যারাব্রোমোফেনল। বুঝেছি? এরকম করে টেম্পারেচার যত হাইয়ের দিকে নিয়ে যাবে তত অর্থ প্রোডাক্ট তৈরি হবে বেশি, টেম্পারেচার কম থাকলে প্যারা তৈরি হবে বেশি। সালফোনেশন বিক্রিয়া, ফেনল কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করতে হবে, কিন্তু খুব বেশি টেম্পারেচার না। বেঞ্জিনের ক্ষেত্রে তুমি দেখেছো 85 ডিগ্রি লাগে, এখানে টেম্পারেচার 85 এর চাইতে কম, কিন্তু সামান্য হলেও হিট করতে হবে। SO3H গ্রুপ ঢুকবে অর্থ এবং প্যারা পজিশনে। অর্থ হাইড্রক্সি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, অর্থ হাইড্রক্সি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, আর প্যারা হাইড্রক্সি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। প্যারা হাইড্রক্সি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, প্যারা হাইড্রক্সি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এই হচ্ছে সালফোনেশন বিক্রিয়া, অর্থ হাইড্রক্সি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড আর প্যারা হাইড্রক্সি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এখন এই যে কোনো যৌগের সাথে তুমি যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করো,
অর্থ বা প্যারা যে কোনো যৌগের সাথে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করো, অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক সালফোনিক অ্যাসিডের সাথে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড দাও, তাহলে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল তৈরি হবে। Trinitrophenol. ট্রাইনাইট্রোফেনল এটাকে বলে পিক্রিক অ্যাসিড। এটা খুব স্ট্রং অ্যাসিড, একটা ভীষণ শক্তিশালী অ্যাসিড, পিক্রিক অ্যাসিড বলা হয় এটা। ঠিক আছে, এটা তোমার প্যারার থেকেও একই জিনিস পেতে পারো। অনেক সময় ফেনল থেকে পিক্রিক অ্যাসিড করতে তো ওকে করে দেখো, এটার নাম অ্যাসিড, কিন্তু এখানে কোনো অ্যাসিড গ্রুপ নেই, কোনো COOH গ্রুপ তুমি পাবে না, কিন্তু এটা খুবই শক্তিশালী। যে 3টে NO2 গ্রুপ আছে, NO2 গ্রুপগুলো ইলেকট্রন টেনে নেয় নিজের দিকে, নিয়ে OH বন্ডের পোলারিটিটা সাংঘাতিক রকম বাড়িয়ে দেয়, ফলে অনেক সহজে ইলেকট্রন ত্যাগ করতে বা ছেড়ে দিতে পারে। ফেনল থেকে পিক্রিক অ্যাসিড বানাবে কি করে তা বলে। এরপর আসছে তোমার নাইট্রেশন রিঅ্যাকশন। এখন ফেনল কেমিক্যালি ভেরি মাচ অ্যাক্টিভ, তোমরা বারবারই শুনছো। নাইট্রেশন রিঅ্যাকশনটা ঘটানো হয় ডাইলিউট নাইট্রিক অ্যাসিড দিয়ে। ডাইলিউট নাইট্রিক অ্যাসিড দিয়েই নাইট্রেশন রিঅ্যাকশন ঘটানো হয়। ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, তাতে কি হয়, অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল। এখানে কোন রকম নাইট্রেটিং মিক্সচার ইউজ করা হয় না। আর থাকলো কি পড়ে, রিডেল-ক্রাফট রিঅ্যাকশন। এখন তোমরা অ্যানিলিনের কথা পড়েছো। অ্যানিলিন নাইট্রোবেনজিনের একটু রিডেল-ক্রাফট বিক্রিয়ায় অংশ নেয় না। নাইট্রোবেনজিন নেয় না, মানে ইলেকট্রোফাইলে তার রিঅ্যাক্টিভিটি কম বলে নাইট্রোবেনজিন নেয় না। অ্যানিলিন অবশ্য ভিন্ন কারণে নেয় না। অ্যানিলিন হচ্ছে একটা লুইস বেস। রিডেল-ক্রাফট রিঅ্যাকশনে যে অ্যানহাইড্রাস LCl3 ব্যবহার করা হয় ক্যাটালিস্ট হিসাবে, সেটা লুইস অ্যাসিড, সুতরাং তারা বিক্রিয়া করে সল্ট তৈরি করে ফেলে। এখন ফেনলও কিন্তু একটা লুইস বেস, কারণ ফেনলে অক্সিজেনের লোন পেয়ার আছে। সো ফেনল ইজ অলসো এ লুইস বেস। AlCl3 এর সাথে ফেনলও রিঅ্যাক্ট করে,
অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ফেনল ও লবণ তৈরি করে। তবে অ্যানিলিনের মতো ফেনল একেবারে বিক্রিয়াটা দেয় না, ফ্রেডেলক্রাফট বিক্রিয়া দেয় না তা কিন্তু না, ফেনল রিয়াকশন দেয়, হ্যাঁ, কিন্তু অনেকটা AlCl3 লাগে, অতিরিক্ত পরিমাণে AlCl3 লাগে। তো ফেনলের ক্ষেত্রে এইটাই কোশ্চেন করা হয়, বুঝেছ, ফেনলের ফ্রেডেলক্রাফট বিক্রিয়ায় অতিরিক্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন? Why excess aluminum chloride is used in the Friedel-Crafts reaction of phenol? তার উত্তরে তুমি এরকম বলবে যে ফেনল একটা লুইস ক্ষার, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়াতে লবণ তৈরি করে থাকে। এখন একটা অংশের AlCl3 সল্ট তৈরিতে ব্যবহার হয়ে যায়, তাই ক্যাটালিস্ট হিসাবে কাজ করার জন্য অতিরিক্ত AlCl3 দেওয়া হয়। বিক্রিয়াটা একই রকম হয়, হ্যাঁ, কিরকম? CH3 তোমরা জানো দু রকম ফ্রেডেলক্রাফট হয়, ফ্রেডেলক্রাফট অ্যালকাইলেশন আর ফ্রেডেলক্রাফট অ্যাসাইলেশন। তাহলে CH3Cl anhydrous AlCl3 anhydrous AlCl3 CH3 গ্রুপ ঢুকবে, অর্থ এবং প্যারা। অর্থ এবং প্যারাতে CH3 গ্রুপ, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্রেডেলক্রাফট অ্যালকাইলেশন। যদি অ্যাসাইলেশন করতে চাও, anhydrous AlCl3 অর্থ হাইড্রক্সি অ্যাসিটোফেনল আর প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনল। অর্থ হাইড্রক্সি অ্যাসিটোফেনল আর এটা হচ্ছে প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনল। এই হচ্ছে প্রধান প্রধান বিক্রিয়া যা বেঞ্জিন রিং এর জন্য ঘটে থাকে, হ্যালোজেনেশন, সালফোনেশন, ফ্রেডেলক্রাফট এবং নাইট্রেশন। আমরা এগুলো আলোচনা করলাম আজকের ক্লাসে। আমরা পরবর্তী ক্লাসে, ফেনল কিন্তু আমাদের পড়া শেষ হলো না, আরও অন্ততপক্ষে একটা ক্লাস আমাদের ফেনলের জন্য বরাদ্দ করতেই হবে। ডায়াজো কাপলিং বিক্রিয়া পড়তে হবে, লিবারম্যান বিক্রিয়া পড়তে হবে। আমরা সেগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, আজকে এই পর্যন্ত।